নাভান ব্যথায় কেঁপে উঠেছিল, তবু একটাও শব্দ করেনি, যেন তার কাছে নিজের ব্যথার কোনো মূল্যই নেই। হ্যাঁ, ঠিক আছে, এটুকুই যথেষ্ট। সেই মুহূর্তে তাদের মাঝে না বলা এক অনুভূতি নিঃশব্দে জন্ম নিচ্ছিল, যাকে কেউ নাম দিতে পারছিল না। ফোনের ওপাশে সব শুনছিল তাদের বন্ধুরা। সারা বিকেল ধরে তারা ঢাকা শহরের ভিড়ের মাঝে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। রোজ আর রুষা দুজনেই নতুন শহরে অচেনা রাস্তায় দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছিল। কোথায় যাবে, কাকে বলবে, কিছুই বুঝতে না পেরে একসময় দুজনেই কান্নায় ভেঙে পড়ে। সেই কান্নায় ছিল ভয়, হারিয়ে ফেলার আতঙ্ক, আর প্রিয় বোনের মতো বান্ধবীকে না পাওয়ার অসহায়তা। ঠিক তখনই ঝিনুক এসে তাদের জড়িয়ে ধরে, যেন ভাঙা মনগুলোকে আবার ধরে রাখে। তার পাশে তুষার, শান্ত নির্ভরযোগ্য একজন মানুষ। ডাক্তার হওয়ার কারণে পরিস্থিতি সামলে নিতে তার সময় লাগে না। কেমিক্যাল ব্যবহার করে সহজেই তাদের মুক্ত করে। কিন্তু টানাটানির কারণে রোজের পা থেকে অনেকটা চামড়া উঠে গেছে। ব্যথায় তার মুখ ফ্যাকাশে, তবু সে কাঁদছে না, শুধু চুপ করে সহ্য করছিল। আর সেই চুপ করে থাকা মেয়েটার দিকে তাকিয়ে সৃজনের ভেতরে অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। ভালোবাসা কি এমনই, না চেনা না জানা, তবু হঠাৎ কারো ব্যথা নিজের মনে গেঁথে যায়? কেন তার মনে হলো এই মেয়েটার কষ্ট যদি নিজের করে নিতে পারতো? কেন সেই মায়াভরা মুখটা দেখলে বুকের ভেতর অকারণে হাহাকার জেগে উঠেছিল তখন? আমরা অনেকেই তো এমন মানুষকে জীবনসঙ্গী করি, যাকে প্রথমে একেবারেই চিনতাম না, তবুও সময়ের সঙ্গে সঙ্গে সেই হয়ে ওঠে শ্বাস নেওয়ার কারণ। হয়তো ভালোবাসা শুরুই হয় এমন অচেনা মায়া থেকে, যেখানে যুক্তি কাজ করে না, শুধু মন নীরবে হার মেনে নেয়। ফোনের আলাপ শুনে সবার মাথা ঝিম ধরে যায়। অধি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু রুষার কান্না দেখে তার চোখও ভিজে ওঠে। কলিজার বোন কিডন্যাপ হয়েছে, রুষা কিভাবে স্থির থাকবে? কান্না করতে করতে তার গাল লাল হয়ে গেছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে বারবার। আর ঝিনুক, সে মাথায় হাত দিয়ে বসে আছে, চোখে ভয়, মনে হাজার চিন্তা, তবু সে ভাঙছে না। কারণ এই মুহূর্তে কেউ একজন তো শক্ত হয়ে দাঁড়াতেই হবে। কিন্তু ভেতরে ভেতরে সেও জানে, আজকের এই রাতের পর তাদের সবার জীবনই হয়তো একটু বদলে যাবে। কারণ ভয়, ব্যথা আর ভালোবাসা, এই তিনটি জিনিস মানুষকে খুব দ্রুত একে অপরের কাছে এনে দেয়। ডাক্তার তুষার ঝিনুকের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা সবাই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে হবে কি করে? এখন কান্নার সময় না, এখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সময়। ভাইকে বাঁচাতে হবে। তাদের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা আন্টির শত্রু হতে পারে। এখন আন্টি, নাভান, এরা সবাই বিপদের মুখে। যা করার আমাদেরই করতে হবে। প্লিজ নিজেকে শক্ত করো। তুমি না আমার স্ট্রং কুইন। ভালোবাসার মানুষের সামনে মানুষ বড় অদ্ভুত হয়ে যায়। যত শক্তই হোক, বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে যায়। ঝিনুক আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে তুষারের বুকে। তার আঙ্গুলগুলো শক্ত করে চেপে ধরে তুষারের শার্ট, যেন ভয় পাচ্ছে। তুষারের বলা ভরসাটাও হারিয়ে ফেলছে যেন। কাপা কণ্ঠে বলে, কিভাবে শান্ত হব তুষার? সে শুধু আমার বন্ধু না, সে আমার ভাই। রক্তের না হলেও সম্পর্কের চেয়েও গভীর। আমি কখনো তাকে বন্ধুর চোখে দেখিনি। সে বিপদে আমি কিভাবে ঠিক থাকি বলো? আমার যে নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসছে। তুষার চোখ বন্ধ করে এক মুহূর্তে নিজেকে শক্ত করে নেয়। তারপর নরম অথচ দৃঢ় গলায় বলে, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে রোজ আর রুষা কি করবে? ওদেরও তো বন্ধু বিপদে। অধীর আর সৃজনকে দেখেছো? ওরা ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছে, তবুও নিজেদের সামলাচ্ছে। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। তুষার এমন ছেলে যে ঝড়ের মধ্যেও দিক চিনতে পারে। ভয় তাকে ছুঁয়ে যায়, কিন্তু ভেঙে দিতে পারে না। তার দৃঢ়তা যেন সবার ভরসা হয়ে দাঁড়ায়। ঝিনুক চোখের পানি মুছে গভীর শ্বাস নেয়। বুকের ভেতরটা এখনো কাঁপছে তার, তবু সে নিজেকে শক্ত করে। তুষার আবার বলে উঠল, ওয়েট, আমার এক পুলিশ ফ্রেন্ড আছে। আমি এখনই ফোন দিচ্ছি। লোকেশন ট্র্যাক করা যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমরা। তোমরা কেউ ভয় পেও না। সঙ্গে সঙ্গে সবাই বলে ওঠে। আমরাও যাব। তুষার শান্ত মেজাজে বলে উঠল, না, তোমরা মেয়েরা যাবে না, ওখানে বিপদ থাকতে পারে। আমরা ছেলেরা যাব। ঝিনুক চোখ মুছে দৃঢ়ভাবে বলে। না তুষার, আমি যাব। তুষার তার দু কাঁধ ধরে বলে, তোমাকে শক্ত থাকতে হবে এখানেই। রোজ আর রুষাকে দেখবে কে? যদি এখানে কিছু হয়, তুমি তাদের ভরসা। প্লিজ আমাকে বিশ্বাস করো। শেষ পর্যন্ত তুষার তিনজন মেয়েকে বাসায় পৌঁছে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে
ঝিনুকের হাতটা একবার চেপে ধরে বলে। আমি কথা দিচ্ছি ওদের নিয়ে ফিরবো। গাড়ি দূরে মিলিয়ে যেতে থাকে। ঝিনুক বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে, যতক্ষণ না হেডলাইটের আলো অন্ধকারে হারিয়ে যায়। তার ঠোঁট নড়ে, নীরব প্রার্থনা। এইদিকে তুষারের পুলিশ বন্ধু লোকেশন পাঠিয়ে দেয়। সৃজন পুলিশকে ইনফর্ম করে সব প্রস্তুত। তবুও জায়গাটা এত দূরের গ্রামে যে পুলিশের পৌঁছাতে 3-4 ঘন্টা লাগবে। তাদেরও পৌঁছাতে 5-6 ঘন্টা। সময় যেন নিষ্ঠুর হয়ে ধীরে ধীরে এগোয়। প্রতিটি মিনিট যেন একটি বছর। ঝিনুক চুপচাপ বসে থাকে, কিন্তু তার বুকের ভেতর ঝড় বয়ে যায়। সে বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়। কোনো কল, কোনো মেসেজ, কোনো খবর। কারণ আজ শুধু বন্ধুকে নয়, নিজের একটা অংশকে ফিরে পাওয়ার লড়াই চলছে। আর সেই লড়াইয়ের ভরসা একটাই, ভালোবাসার সাহস আর অপেক্ষা। গ্রামের একটি লোক চেয়ারম্যান সাহেব ও খাদেম বাবার উদ্দেশ্যে বলল। কি করবা এখন বাবা? ছেলে মেয়েটার উপর আরো মারবা? তাইলে তো মইরা যাইব। পোলাটার অবস্থা অনেক খারাপ, আর মাইয়াটারও। চেয়ারম্যান সাহেব গম্ভীর গলায় আদেশ দেন। তা খাদেম সাব, এদের আগে বিয়ে পড়ান, তারপর চিকিৎসা দিবেন। বিয়ে দিলে যা মন চাই করুক, আর পাপ হইব না। এই মাজারপুর পবিত্র, এখানে কোনো খারাপ কাম করলে অলিয়া উলিয়ারা বদদোয়া দিব। বিয়ের কথা শুনে হেরার দুর্বল শরীরটা নড়ে চড়ে ওঠে। এক হাত এখনো জোড়া লাগানো, নাভান রক্তাক্ত অবস্থায়, আতখোলা চোখে অচেতন হয়ে পড়ে আছে মাঝারের পবিত্র মাটিতে। হেরাও কোনো মতে মাথা সোজা রেখেছে। কখন জানি সেও পড়ে যায় নাভানের বুকে। হেরা ওই অবস্থায় চেঁচিয়ে ওঠে। না, এটা হয় না, এ বিয়ে আমরা করব না। গ্রামের একটি লোক আবারও বলল। চেয়ারম্যান সাহেব যেন এবার বেশ ক্ষিপ্ত হয় নাভান আর হেরার উপর। খারাপ কাজ করে আবার তেরামি করছে, তাই তো তিনিও আদেশ করেন। যদি না করে বিয়া, তো এগুলোরে এখন এই গর্তে পুঁতে পাথর নিক্ষেপ করে মায়েরা ফেলা হোক। চেয়ারম্যান সাহেবের কথায় অর্ধ গ্রামবাসী হৈ হৈ করতে থাকে। এত মানুষের আওয়াজ, কথাবার্তা, কোনোটাই হেরা ও নাভানের কানের অগোচরে হচ্ছে না। অধিক মাত্রায় দুর্বল দুজন, কিন্তু কান দুজনেরই খাড়া। এবার হেরা নাভানের কাছে ঢুলুঢুলু অবস্থায় বলে। বিয়ে না করলে মেরে ফেলবে আমাদের। হেরার আহত সুর নাভানের মস্তিষ্কের ভিতর বারবার বাজছে। শুকনো কণ্ঠে হেরাকে খুব কষ্টে বলে উঠল। আমরা বিয়ে করব। নাভানের কথায় হেরা একটু আওয়াজ করেই বলে। মানে? নাভান আবার বলে। হ্যাঁ, এছাড়া বিপরীত রাস্তা নেই। এখন আপাতত রাজি হয়ে যাও। আমি মরে গেলেও আপনার মতো অহংকারী গিটারওয়ালাকে বিয়ে করব না। ওকে, তাহলে মরো। মানে? হেরা ফিসফিস করে বলে। মানে কি? এখন একটা দুটো ইট মারছে, কতক্ষণ পর পাথর মারবে, তার প্রস্তুতি নাও। আর আমি বলবি মেয়ে খারাপ কাজ করে এখন বিয়ে করতে চায় না আমায়। আমি বেঁচে যাব, আর তুমি পাথরের নিচে চাপা পড়ে মরো। উত্তরে হেরা বলে। মানে কি? আমরা কি খারাপ কাজ করেছি নাকি মিথ্যেবাদী লোক? সেটা তুমি আর আমি জানি, আর কেউ জানে না। আমি তোমার জন্য মরতে পারবো না মিসেল গার্ল। বেচারি হেরা উপস্থিত মানুষদের ঢুলুঢুলু চোখ দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ একটা ইট তার হাতে লাগে। ভয়ে সে না চাইতেও নাভানের জোড়া লাগা হাতটা আরো শক্ত করে ধরে। নিরুপায় হয়ে রাজি হয় হেরা। মধ্যরাত, চারিদিক নিস্তব্ধ। শুধু দূরের আজানের মতো ভেসে আসছিল বাতাসের শব্দ। সেই রাতেই কোনো কাগজ কলমে স্বাক্ষর নয়, কোনো উকিল বা রেজিস্ট্রারের উপস্থিতি নয়। অর্ধেক গ্রামের মানুষকে সাক্ষী রেখে মাঝারে নিঃশব্দ আঙ্গিনায় এক অদ্ভুত বিয়ের সাক্ষী হলো সময়। হেরা আর নাভান দুজনই তখন আহত, ক্লান্ত, ভাগ্যের অদৃশ্য আঘাতে প্রায় ভেঙে পড়া। দাঁড়িয়ে থাকার শক্তিও ছিল না ঠিক মতো। রাত 12:12। রাত 12:02। পুরো গ্রাম ঘুমে ঢুলছে, কিন্তু মাঝারের সামনে যেন হঠাৎ সিনেমার শুটিং শুরু। হেরা আর নাভান দুজনই অর্ধশোয়া অবস্থায়, ঠিক মতো বসতেও পারছে না। আর এই অবস্থাতেই নাকি বিয়ে হবে। পরনের টকটকে লাল লুঙ্গি, যেন ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কালেকশন। তার উপর মাথায় বাঁধা লাল মাঝারের কাপড়, দেখতে একদম রক্তাক্ত রোমান্টিক হিরো। পাশে হেরা আধা শোয়া, আধা বসা। মনে হচ্ছে কেউ জোর করে বলছে, এই যে উঠো উঠো, এক্ষুনি বিয়ে। খাদেম বাবা লাল লুঙ্গি পরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু আশেপাশের অর্ধেক গ্রামবাসী এমন ভাবে তাকিয়ে আছে যেন লাইভ ম্যাচ চলছে। কেউ ফিসফিস করছে, 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। অন্যরা ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে, আর এরা দিচ্ছে রক্তমাখা লাল লুঙ্গি আর মাঝারের কাপড় বেঁধে ইতিহাসের সবচেয়ে অর্ধ শোয়া বিয়ে। এক বিপদ থেকে বাঁচতে গিয়ে এমন ফাঁদে পড়ল যে
বসে বিয়ে করার সময়ও পেল না, শুয়ে শুয়েই জীবনসঙ্গী হয়ে গেল। দুই মেরুর ব্যক্তি। গ্রামের মানুষ পরে নাকি এই বিয়েকে নাম দিল লাল লুঙ্গির অর্ধশোয়া বিয়ে। সত্যি বলতে কি এমন বিয়ে না দেখলে কেউ বিশ্বাসই করতো না যে এভাবেও বিয়ে হয়। ফ্ল্যাশব্যাক। তখন নাভান অনেকবার বলেছে হেরাকে চুপ থাকতে, কিন্তু মেয়েটা অতিরিক্ত ভয়ে বারবার এটা ওটা জিজ্ঞেস করে। নাভানের না করার সত্ত্বেও যা তাদের কাল হয়ে দাঁড়ায়। নির্জন ঘন জঙ্গলের পথ দিয়ে যখন গাড়িটি যাচ্ছে তখন হেরা নাভান অজ্ঞান হওয়ার নাটক করে পড়েছিল সিটে। বল্টু তখন গাড়ি থামাতেই বলে, ওই কাশ্যা, গাড়ি থামা, যাবারটু গিয়ে একটা কড়া বিড়ি নিয়ে আয়। বাট্টু নামের কিডন্যাপারটা তখন বল্টুকে বলে, বস বিড়ি কেন, এইটা সিগারেট হইব। ওই একই কথা দুইটাই তো, কলিজা কালা করার যন্ত্রপাতি। বস বিড়ির দাম কম আর সিগারেটের দাম বেশি, আপনি সিগারেটের মান ইজ্জত সব শেষ করে দিয়েছেন। হবেটা বেশি বুঝোস। দুইটাই যেহেতু এক রোগের লক্ষণ মৃত্যুর দিকে নিয়ে যায়, তাইলে দুইটা সমান দোষে দূষিত। তাইলে একটারে এক নামে ডাকার কি দরকার? ঘুরে ফিরে একই বড় লোকদের লাইগে সিগারেট আর আমাকে লইগে বিড়ি। বাট্টু নামের ছেলেটা মাথা চুলকিয়ে সিগারেট আনতে যায়, সাথে আরেকজন যায়। এদিকে ড্রাইভারের খুব 2 নাম্বার পেয়েছে, তাই তো সেও চলে যায়। এতক্ষণ নাভান আর হেরা সব দেখছিল। সব দেখেই তারা ধীরে ওঠে। বল্টু তার বসের সাথে কথা বলছে। হেরা আর নাভান গাড়ি থেকে বের হতেই দুজন ছুটে জঙ্গলের ভিতর। বাট্টু নামের ছেলেটা তখন তাদের দেখে চেঁচিয়ে ওঠে। বস মাইয়া আর ছেলে দুটাই পালাইছে। মুহূর্তেই বল্টু তাদের পিছনে ছুটে। এদিকে বেকায়দায় দৌড়াতে পারছে না হেরা। তারা এক গাছের নিচে গিয়ে হাঁপাতে থাকে। তখন পিছন থেকে শিয়ালের চোখ পড়ে হেরার উপর। এমন চিল্লানোর শব্দে নাভান হকচকিয়ে যায়। চুপ, তোমার উপস্থিতি কি তাদের জানান দিচ্ছ? এই অসভ্য গিটারওয়ালা, বাজে কথা বলবেন না তো। পেছনে আপনার মামা দাঁড়িয়ে আছে, মানে? দেখুন না কেমন করে তাকিয়ে আছে। পিছন ফিরতেই নাভান দেখে শিয়ালের চোখ তাদের দিকে নিক্ষিপ্ত। পায়ের কাছে কিছু একটা লাঠির মতো লাগে, তা তুলে নেয় হাতে। নাভান হুসহুস করতেই তেড়ে আসে শিয়ালটা। এদিকে হেরা আরো চেঁচিয়ে ওঠে। গিটারওয়ালা আমাদের দিকে আসছে, আমার ভয় করছে। নাভান কটমট চোখে তাকাতেই বল্টু কিডন্যাপার তাদের কাছে আসে হাঁপাতে হাঁপাতে। কি মামা, ভালা চালাক তো দেখি, ঢাকার কিং। তোর সাহস দেখে অবাক হচ্ছে। কিং বলছিস, আবার তাকে কিডন্যাপ করে নিয়ে এসছিস? ভালোই তো মনে সাহস আছে। আই লাইক দিস। তা কে তোদের পাঠিয়েছে? নাম বল। আমি আর যাই হই, নিজুম হারাম না। নাভান বলল, বাহ, বেশ মনে ধরেছে। তা বাঁচতে চাস না মরতে? আমি আপাতত কোনোটাই চাই না, বারণ আছে, তাই চলেন। সঠিক সময় আইলে ছাড় পাইয়ে যাইবেন। নাভান দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট একটা সুযোগ পাই, সব কটাকে এমন কেলানি কেলাবো না, সারা জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে। মেয়ে মানুষের সাথে আছে দেখে ছাড় পেয়েছিস। আমি সুযোগ সন্ধানী লোক, যোগ বুঝে কূপ মারে। জানে আপনি এখন কিছু করতে পারবেন না। আপনার মায়ের কথা শুনাইতে এই কাহিনী। যাই হোক গা, আপনি যে বাঘের বাচ্চা এইটা জানি, মায়ের মতো তেজে ভরা। আপনার মেয়ের দমাতে পারেনি, আপনার মায়ের দমাতে আপনিই খুব লাগবো। কাজ হইয়া গেলে সম্মানে ফুলমালা গলায় দিয়া বাড়িতে পৌঁছাই দেবো, চিন্তা করেন না। বলে হেরার হাত ধরে টান দেয়। মুহূর্তেই হাতের রগ ফুলে যায় নাভানের। তার মাকে যে ব্ল্যাকমেল করবে আর সেটা যে বড় কিছু তা আর বুঝতে বাকি নেই। পায়ের কাছে যে শুকনো ডালটা ছিল তা পা দিয়ে উঠিয়ে বল্টু কিডন্যাপারের ঘাড়ে দেয় এক বাড়ি। বাড়ি খেয়ে হাতের বাঁধন আলগা হয় বল্টুর। তার পিছনে আরো 3 জন আসে, বাট্টু, কাইসা আর জল্লা। হেরা, তুমি আমাকে জড়িয়ে ধরো প্লিজ। এভাবে পারবো না লড়াই করতে। আমি আপনাকে কেন জড়িয়ে ধরবো? প্লিজ আমার গলা পেঁচিয়ে ধরো, তাহলে তোমায় নিয়ে আমি লড়াই করতে পারবো। কিন্তু দূরে থাকলে পারবো না। তুমি হাতে ব্যথা পাবে, আর ওরা আমাকে আঘাত করবে না। আমাকে দমাতে তোমায় আঘাত করবে। না, জীবনেও ধরবো না। দরকার পড়লে আমি এই কিডন্যাপারদের হাতে 10 দিন বন্দি থাকবো, মার খাবো, তাও আপনার মতো অসভ্য লোককে জড়িয়ে ধরবো না। বোকা হেরা বুঝতে পারল না কেন নাভান তাকে জড়িয়ে ধরার কথা বলছে। হলো সত্যি, নাভানের সাথে না পেরে হেরাকে আঘাত করেছে বল্টু। হেরা মাথায় হাত দিয়ে বসে পড়ে নিচে। এদিকে আরেকজন আঘাত করতে এলে নাভান হেরাকে সরিয়ে আনে, যা নাভানের মাথায় লাগে। মুহূর্তেই নাভানের চারিদিক অন্ধকার লাগে। কিন্তু না, এই মুহূর্তে তাকে দুর্বল হলে হবে না। তা না হলে
মায়ের যে বিপদ হবে, তার মা তার আর অধীরের জন্য সব করতে পারবে। মাকে বাঁচাতে হবে, এদের হাত থেকে পালাতে হবে। এক হাতে মাথা চেপে বল্টুর পকেট থেকে আচমকা পিস্তল টান দিয়ে সবগুলারে এলোমেলো শুট করে। মুহূর্তেই সবকটা মাটিতে লুটিয়ে জ্ঞান হারায়। কেউ হাত, কেউ পা, এমন ভাবে শুট করে যাতে মারা না যায়। কিছুক্ষণের জন্য তারা জ্ঞান হারিয়েছে। এই সুযোগে তাদের পালাতে হবে। হেরাকে সাথে নিয়ে এলোমেলো পায়ে ছুটে। নাভানের থেকে হেরার আঘাতটা অনেক বেশি, অনেক জায়গা থেকে রক্ত পড়ছে। হেরাকে বাঁচাতে গিয়ে ছুটতে ছুটতে তারা এক মাজারের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। মাজারের খাদেম তখন গভীর দোয়ায় মশগুল। চারিদিক মোমবাতি জ্বালানো, লাল লাল নিশানা টাঙানো, সাইনবোর্ডে লেখা পাক পবিত্র হয়ে প্রবেশ করুন। হঠাৎ ধপাস শব্দে খাদেম তাকাতেই দেখে একজোড়া ছেলে মেয়ে মাটিতে একজন আরেকজনের উপর উবু হয়ে পড়ে আছে। হাতে মোমবাতি নিয়ে আগাতেই তার চোখে জ্বলে ওঠে রক্তাক্ত দুইখানা মুখ। খাদেম চিন্তায় পড়ে যায় কি করবে সে। এই নীরব জঙ্গলে সে ছাড়া তো কেউ থাকে না। গ্রাম বহুদূর, কিন্তু তার মনে প্রশ্ন জাগে, এই গভীর রাতে এই ছেলে মেয়ে এখানে আইলো কেমনে? খাদেম সাহেব এগিয়ে গিয়ে ডাকে, কেডা তোমরা সওয়াল? তোমাকে শরীরে এমন রক্তে ভেজা কেন? দুইজনেরই ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছে। হ্যাঁ আমতা আমতা করে বলে, আমাদের তাড়া করছে ওই লোকগুলো। নাভান বলে উঠে, আমাদের একটু সেভ করুন, ওরা আমাদের। না, আর বলতে পারলো না। শরীরের আঘাতে মানুষ সহজে দুর্বল হয় না, কিন্তু মাথায় আঘাত পেলে মানুষ অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। খাদেম পড়েছে বিপাকে। তার গুরুদের কথা, বিপদকারী যেই হোক না কেন আগে তাদের রক্ষা করবে। হ্যাঁ, তারাও তো বিপদে পড়েছে। খাদেম পানি এনে আগে পানি খাওয়ায় দুজনকে। পানি খেয়ে একটু গলা ঠান্ডা হয় দুজনের। খাদেম বুড়ো লোক, তাদের উঠানোর স্বাদও নেই, তাই ওই অবস্থায় সেবা করতে থাকে। নাভানের প্যান্ট ছিঁড়ে গেছে অনেকটা, হাঁটু থেকে রক্ত পড়ছে। তখন ছুটে আসার সময় শক্ত কিছুর সাথে লেগে হয়তো ছিঁড়ে গিয়েছে। খাদেম বাবা তার কুটুরিতে গিয়ে এক কালারের লাল লুঙ্গি নিয়ে আসে, যার নিচের পাড়টা শাড়ির মতো দেখতে। অনেক কষ্টে লুঙ্গি পরিয়ে ক্ষতস্থানে লতা পাতা বেটে লাগায়। হেরার মাথায় ছাড়া আর আঘাত লাগেনি। হেরার মাথায় ছাড়া আর আঘাত লাগেনি। তাদের সেবার মধ্যে অর্ধ গ্রামবাসী আসে। এত গ্রামের লোক দেখে খাদেম বাবা ভড়কে যায়, কারণ এমন কখনো হয়নি। এখানে সবাই চুপচাপ আসে, দোয়া মানত করে চলে যায়। এই মাজারের নাম ডাক রয়েছে, যে যা মানত করে তাই পূরণ হয়। তাই তো গ্রামবাসীর পবিত্র স্থান হলো এই সাওয়াল পীরের মাজার। তাদের মাজারপুর গ্রামে গত 1 মাস ধরে একটা ছেলে আর একটা মেয়ে প্রায় সময় ধরা খাচ্ছে, তাও বাজে অবস্থায়, খুব আপত্তিকর অবস্থায়। তারা কি আদৌ এই গ্রামের নাকি তাও চেনে না তারা। কিন্তু এই গ্রাম যে পবিত্র, এখানে কেউ খারাপ কাজ কইরা চলে যাবে তা গ্রামবাসী মানবে না। তাই তো দুইটাকে পেয়ে একত্রেও ইচ্ছে মতো মারে। কিন্তু ছেলে মেয়ে দুটো বিচ্ছুর মতো ছুটে চলে আসে। তাদের ধরতে গ্রামবাসী লোকেরা ছুটে আসে। রাতের অন্ধকারে মুখটা অত বোঝা যাচ্ছে না, রক্তে মুখ মাখামাখি। আর যারা ভালো করে চেনে তারাও জঙ্গলের ভিতর তাদের খুঁজছে দলভাগ হয়ে। এদিকে একদল এসে দেখে খাদেম তাদের সেবা দিচ্ছে। তারপর তো সবাই জানেন, কবুল, এই 3 অক্ষরের শব্দটা দুনিয়ার সবচেয়ে বৈধতার পরিচয় দেয়। তাই তো তাদের পবিত্র সম্পর্কটা অপবিত্র নাম দিয়ে পবিত্র করে দিল সমাজ। এতে দুইজনের মনোভাব কি তা একটু পরেই বোঝা যাবে। কি আশ্চর্য, কি থেকে কি হলো, যেখানে হাতের জোড়া লাগার কারণে বিরক্ত হয়ে তা ছোটাতে এত হুলস্থুল, সেখানে সারা জীবনের নাম জোড়া হয়ে গেছে। ভাগ্য কখন কাকে কোথায় দাঁড় করায় তা আমরা কেউ জানি না। তাই আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। লাইফের এই প্রথম যেখানে মাঝারে অর্ধশোয়া অবস্থায় লাল লুঙ্গি আর সাদা কালো কম্বিনেশনে টি শার্ট পরিহিত, হাতে হাত জোড়া লাগা অবস্থায় বিয়ে হলো, তাও অর্ধ গ্রামবাসীকে সাক্ষী রেখে। সবাই চলে যেতেই খাদেম তাদের আবার সেবা দিতে থাকে। ভোরের আজান কানে আসতেই নাভানের জ্ঞান সম্পূর্ণ ফিরে। হেরার দিকে তাকাতেই দেখে মুখ হাঁটুতে ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা, তার খুব কাছে বসে। খাদেম বাবা কি পাতার রসজানি দিয়ে হাতের বাঁধন আলগা করেছে। নিজের হাতের বাঁধন আলগা হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নাভান। বিরক্ত চোখে উঠে বসে। এই মিসাইল, ফেস করছো কেন? তোকে বিয়ে হওয়ার খুশিতে লুঙ্গি ডান্স দেবো? হ্যাঁ দাও, লুঙ্গি আছে তো, খাদেম বাবার থেকে নিয়ে দিব নাকি? অসভ্য লোক, আমি মানি না এই বিয়ে, বুঝেছেন? না না, আমি জেলে জেলে জানাবো যে এক মিসাইল গার্ল আমার কপালে জুটেছে। এই একদম আমার মিসাইল গার্ল
বলবেন না বলে দিলাম, আপনার জন্যই হয়েছে সব। একদম বাজে মিথ্যা কথা বলবে না। তোমার মিসেল মুখটা তখন চুপ রাখলে ওই কিডন্যাপারগুলো আমাদের খুঁজে পেত না। তো আমি কি ইচ্ছে করে চিলিয়েছি নাকি? আজব ভয় পেয়েছি আমি। আচ্ছা, তাহলে তখন যে জড়িয়ে ধরতে বলেছিলাম তখন ধরলে না কেন? তখন জড়িয়ে ধরলে এখন বিয়ে নামক বেড়াজালে জড়িয়ে পড়তাম না। নিজেকে কি মনে করেন হিরো? ওরা আপনাকে এই কালানি দিত। না, তারা আমার কিছু করতো না। আর তার জন্য আমি তোমাকে বলেছিলাম আমায় জড়িয়ে ধরতে, যাতে কেউ তোমাকে আঘাত না করতে পারে। আমি কি বা কি সেটা তুমি না বলছিলেও তারা ঠিকই বুঝেছে। তোমাকে বাঁচাতে আজ এই বিয়ে করতে হয়েছে মিসেল গার্ল। হেরা উঠে চলে যায়। তার এই মুহূর্তে বাবার কথা মনে পড়ছে, আর নিলয়ের কথাও মনে পড়ছে। আচ্ছা, রুষা আর রোজ তাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে। মেয়ে দুটো যে কিছু চেনে না তেমন। হেরা ফিরে এসে নাভানকে উদ্দেশ্য করে বলে, আমি চলে যাচ্ছি, গ্রামের লোক আসার আগেই। আপনি থাকলে থাকুন। নাভান হেরার কথায় সহমত পোষণ করে। যদি গ্রামের লোক আসে তো ব্যাপারটা খারাপ দেখাবে। কেউ জানার আগে তাদের এখান থেকে চলে যেতে হবে। খাদেম লোকটার কাছে যায় নাভান। লোকটা এখনো জিকিরে মশগুল। নাভান গিয়ে বলে, চাচা, আমরা চলে যাচ্ছি। খাদেম বাবা জিকির বন্ধ করে নাভানের দিকে তাকিয়ে বলে, কবুল শব্দটা খুব ছোট, কিন্তু এর ওজন আকাশ সমান। এটা আল্লাহর সামনে নিজেদের দেওয়া ওয়াদা। কবুল বলা মানে একটা মেয়ের সম্মান নিজের কাঁধে তুলে নেওয়া, তার সুখ দুঃখ ইজ্জত নিরাপত্তার দায়িত্ব নেওয়া। এই এক শব্দে দুটা জীবন এক পথে হাঁটার শপথ নেয়। এখানে অভিনয় চলে না, হালকা ভাবার সুযোগ নেই, কারণ কবুলের সময় মানুষ নয়, আল্লাহ নিজেই সাক্ষী থাকেন। এই শব্দ ভাঙলে শুধু সম্পর্ক ভাঙে না, ভাঙে আমানত, ভাঙে বিশ্বাস, আর জবাবদিহি শুরু হয় আখিরাতে। থেমে আবার বলে, আমি আমার চোখে মুখে অন্য কিছু দেখেছি, সেই মনোভাব বলবো বাবা, বউ হয় তোমার। এখন যে পরিস্থিতিতে বিয়া হোক না কেন, এটা অস্বীকার করতে পারবে না। আমার বিশ্বাস তোমরা সেই খারাপ ছেলে মেয়ে না, তোমাদের চোখেই বুঝেছি আমি। যাও বাবা, তুমি ওখানটায় গিয়া কিছু চাও। এই সওয়াল বাবার দরবারে আইলে কেউ খালি হাতে ফিরে না। নাভান যদিও এসব বিশ্বাস করে না, কিন্তু কেন জানি আজ যেতে ইচ্ছে করছে। সেখানে গিয়ে কোনো প্রকার সিজদা না দিয়ে দোয়া করে চলে আসে। নাভান যেতেই হেরাকে কাছে ডাকে খাদেম বাবা। একইভাবে তাকেও বুঝায়। দুজনের হাতে কিছু মাটি, সুতো আর লাল দুইটা রুমাল দেয়। নাও, এগুলো পবিত্র জিনিস, এগুলো নিজের কাছে রাখো। সবাই এগুলো পায় না, তোমাদের বিয়ের উপহার হিসাবে এইগুলো দিলাম। স্বয়ং সওয়াল তোমাদের বিয়ের সাক্ষী হয়েছে, তার মূল্যবান কিছু জিনিস দিলাম। বিপদে পড়লে এগুলো নিজের কাছে রাখবে, দেখবে আল্লাহ সওয়ালের ওসিলাই পথ দেখাইব। দুজনেই চুপ, কিন্তু তাদের মধ্যে তখন নীরব যুদ্ধ চলছিল। ভোরের আলো তখনও পুরো ফুটে ওঠেনি। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু গ্রামের সেই মাজার চত্বর আজও কুয়াশায় ঢাকা, ঠিক মানুষের চোখের মতো, যারা সত্যটা দেখেনি। নাভানার হেরা বসেছিল মাজারের বারান্দায়। খাদেম বাবা এটা ওটা দিচ্ছিল। শরীর দুজনেরই দুর্বল। অসুস্থতা, ভয় আর গত রাতের অমানসিক ঘটনার ধাক্কা এখনো কাটেনি। তারা পবিত্র ছিল, নিঃশব্দ, নির্দোষ, কিন্তু মানুষের মুখে মুখে এক মুহূর্তেই অপবিত্রতার ট্যাগ লেগে গেছে। একসাথে ছিল, এই একটি মাত্র কথাই তাদের জন্য রায় হয়ে গেছে। কেউ জানেনি তার আগে তারা কিডন্যাপারদের হাতে পড়েছিল। কেউ শোনেনি তারা কতটা কষ্টে তাদের থেকে পালিয়ে এসেছিল। একজনের ট্যাগ আরেকজনের উপর চাপিয়ে দিয়েছিল। ওই অসুস্থ অবস্থায় দুজনই তখন নিরুপায় ছিল। তাদের কথা কেউ বুঝতে চায়নি। পবিত্রতা কখনো শরীর দিয়ে নয়, নিয়ত দিয়ে বিচার হয়। মাজারের খাদেম সাদা দাড়ি আর শান্ত চোখে গভীরভাবে তাকিয়েছিলেন ওদের দিকে। মানুষের কোলাহল, সন্দেহ আর অভিযোগের মাঝখানে তিনি শুধু একটাই কথা বলেছিলেন, মানুষ বিচার করে চোখ দিয়ে, আল্লাহ বিচার করেন নিয়ত দিয়ে। তারপর খুব সাদাসিধে ভাবে বিয়েটা পড়ানো হয়। না কোনো সাজ, না কোনো হাসি, শুধু দুটো ভাঙা মানুষ আর একখানা পবিত্র বন্ধন, যেটা তারা কখনো ঠিক বুঝে উঠতে পারেনি, নাকি কেউ বুঝেছে তা ঠিক বোঝা যায়নি। খাদেম বাবা উপদেশ দিয়েছিলেন, এই বিয়ে তোমার পাপ ঢাকার জন্য না, এই বিয়ে আল্লাহর ইচ্ছায় তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য।
ভোরে আজানের ধ্বনি আর পাখির প্রথম ডাকের সাথে সাথে তারা মাঝার থেকে বেরিয়ে আসে। পহেলা ফাল্গুনের সকাল, কুয়াশার ভেতর হলুদের হালকা রোদ, বাতাসে বসন্তের গন্ধ। কিন্তু নাভান আর হেরার ভিতর তখনও শীত লেগে আছে। তারা পাশাপাশি হাঁটে গ্রামের মাটির রাস্তায়, হাতের কাছাকাছি কিন্তু স্পর্শ নেই। দুজন একসাথে, কিন্তু মন কি এক? বিশ্ব ভালোবাসা দিবস, অথচ তাদের ভালোবাসা জন্ম নেয়নি। জন্ম নিয়েছে ক্ষোভ একে অপরের প্রতি, সমাজের চাপ আর আল্লাহর উপর ছেড়ে দেওয়া এক অজানা ভবিষ্যৎ। কেউ তো বিয়েটা মানেই না, তাহলে মনে এত প্রশ্ন কেন? প্রশ্ন আর প্রশ্ন। যাকে অহংকারের খাতা থেকে নিচে নামাতে এসেছে, নিয়তি তার সাথে ভাগ্য জুড়ে দিয়েছে। এ কেমন পরিকল্পনা আল্লাহ তাআলার! হেরা থামে। কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো তার চোখে পড়ে। ধীরে বলে, আমরা যে ভুল করেছি তাই এখানেই শেষ। আমি এই সম্পর্ক মানি না, আর না কোনোদিন মানবো। নাভান মাথা নাড়ায়, সম্মতি দিয়ে বলল, না, ভুলটা আমাদের না, ভুলটা যারা আমাদের না চিনে বিচার করেছে তাদের। তোমার কথায় আমিও একমত। আমিও মানি না এই সম্পর্ক। তোমার মতো মিসেল গার্লকে তো মারা অসম্ভব। এখানে সব শেষ করছি আমি। না। নাভান বলতে পারলো না শেষের কথাটা জোর গলায়। কেমন জানি কেঁপে উঠেছে গলাটা তার। কিছুক্ষণ নীরবতা, তারপর তারা আবার হাঁটে। হেরার খুব রাগ হয়, কিন্তু সে আজ নীরব থাকে। রাগে ভাগ্যের দোষ দিচ্ছে সে। কেন পাকনামি করে ওই অসভ্য গিটারওয়ালার কাছে কাজ শিখতে চেয়েছিল? তখন সে না আটকালে ওই ন্যাকা রানী তিতি নিয়ে যেত। এটাই ঢের ভালো ছিল। নিজেকেই সে দোষ দিচ্ছে মনে মনে। পবিত্র বন্ধনের ভেতর দিয়েই ধীরে ধীরে ভালোবাসার জন্ম হবে না জেনেও তারা হাঁটে একসাথে পাশাপাশি। বন্ধুকে খুঁজতে খুঁজতে সবার অবস্থা শেষ। কেউ থানায় যাওয়ার কথা বলছে, কেউ আবার কিডন্যাপারদের সিনেমার মতো প্ল্যান বানাচ্ছে। ঠিক তখনই দেখা গেল মাজারের ভেতর থেকে লাল লুঙ্গি, মাথায় লাল কাপড় বাঁধা, পরনে আগের শার্ট পরে একদম শান্ত মুখে বের হচ্ছে নাভান ও হেরা। প্রাণপ্রিয় বন্ধুকে অক্ষত অবস্থায় দেখে সবাই প্রাণ ফিরে পায় যেন। কিছুক্ষণ আগে একটা চায়ের দোকানে বয়স্ক চাচার কাছ থেকে মোবাইল নিয়ে আসতে বলে নাভান তাদের এই মাজার চত্বরে। তারাও এই পথ দিয়ে আসছে। অধীর প্রথমে চিনতেই পারল না, একটু তাকিয়ে থেকে চোখ কসলে বলল, দাঁড়া দাঁড়া, উপরেরটা তো আমাদের নাভান, কিন্তু নিচেরটা খাজা বাবা কেমনে হলো? এক রাতেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত ফাস্ট কিভাবে কি ভাই? অধীর আবারও ভালো করে তাকিয়ে সৃজনকে উদ্দেশ্য করে বলে, কিরে সৃজন, কিডন্যাপাররা নিয়ে গিয়ে সাধু বানিয়ে ছেড়ে দিয়েছে ঢাকার ক্রাশ বয়কে। সৃজন বেশ বিরক্তি নিয়ে বলে, এই চুপ করবি, পরিস্থিতি বুঝে কথা বল। অধীর থামার পাত্র না। পরিস্থিতি বুঝেই বলছি, আমরা সারা রাত টেনশনে, আর সে এখানে অত্যধিক আপডেট নিয়ে বের হলো, তাও খাজা বাবার বেশ। সৃজন তখন অধীরের দিকে তাকিয়ে বলল, এই তুই না একটু আগে মেয়েদের মতন কাঁদছিলি, আমার ভাইরে ফিরাইয়া দাও, ও খোদা আমার ভাইরে ফিরিয়া দাও বলে নাক টানছিলি, এখন আবার ভণ্ডামি শুরু করেছিস? সৃজনের কথাটা মনে ধরেনি অধীরের। তার তো একটু আগে যখন নাভানের সাথে কথা হয়েছে তখনই সব টেনশন রকেটের গতিতে দূরাকাশে চলে গেছে। নাভান ঠিক আছে শুনে অনেকক্ষণ নিজের ক্যারেক্টার থেকে দূরে ছিল সে। তাই তো বারুদ মার্কা মুখ দিয়ে অধীর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আরে ওটা কান্না না, ইমোশনাল সাপোর্ট। এখন আই অ্যাম টেনশন মুক্ত। এবার তুষার গম্ভীর মুখে বলল, ইমোশনাল সাপোর্ট? তোমার সেই সাপোর্ট দেখে মাজারের কবুতরও ভয় পেয়ে উড়ে গেছে। দেখো শালাবাবু। এবার সৃজন আবার খোঁচা দিল অধীরকে। সত্যি নাভান যদি আর 10 মিনিট দেরি করত, অধীর মাজারে চাদর বিছিয়ে মানত করে ফেলতো। অধীর মুখ গম্ভীর করে বলল, হ্যাঁ করতাম, কারণ ভাইকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি, তবে লাল লুঙ্গি খাজা বাবার সাধু বেশে না। থেমে আবার বলে, এটা আমাদের নাভান তো ভাই, না বেশি চিন্তার ফলে আমরা ভুল দেখছি। এই খাজা বাবার ভক্ত হবে নিশ্চিত। সৃজন কটমট করে তাকিয়ে তুষারের উদ্দেশ্যে বলে উঠল, ভাই গাড়ি থামান তো, এ হাপাগলের কথায় কান দিয়েন না, এটা নাভান। তুষার গাড়ি থামায়। অধীরের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খাজা বাবার ভক্ত কবে হলো আমাদের হিরো? এই লুঙ্গি কেমনে সামলাচ্ছে? আমার মনে লাল গোলাপি প্রশ্ন। ইস, যদি আজ অধীরের মতো নাভান হতো তাহলে হয়তো বলতো, মাথায় লাল গামছা বেঁধে লুঙ্গি পরে আমি বিয়ে করেছি এক মিসেল গার্লকে। ভালোবাসা দিবসে লাল লুঙ্গি পরে দেখি মাঝের চত্বর আমার শ্বশুর বাড়ি। কেউ বলে অপবিত্র নাকি
কে বলে ভাগ্য চোর, আমি বলি হঠাৎ বিয়ে, বোঝার আগে শেষ ঘোর। মাঝের ভরা লোকজন সবাই দিয়ে উপদেশ, মিসেল বউ তাকায় রাগি চোখে, হে বিয়ে কিন্তু এখানেই শেষ। রাগে এসে বলি আমি, দোষটা কিন্তু আমার না, লাল গামছার লুঙ্গি ফাঁসাইছে, পারনোর কিন্তু আর রাস্তা খোঁজো না।